সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সমীকরণ ক্লাস। তো আমরা তোমাদেরকে অঙ্কের যে চ্যাপ্টারগুলো শুরু করেছি তার মধ্যে আমরা প্রথম যে চ্যাপ্টারটা তোমাদেরকে করাচ্ছি সেটা হলো আমাদের নাম্বার সিস্টেম। সে নাম্বার সিস্টেমের এর আগের দিন আমরা তোমাদেরকে আলোচনা করেছি যে ডিফারেন্ট টাইপ অফ নাম্বার এবং কিভাবে ইজিলি সেগুলোকে আমরা মনে রাখবো, এইসব নিয়ে একটা বেসিক আমরা ধারণা তোমাদেরকে এর আগের দিন পরীক্ষায় দিয়েছিলাম, মানে ক্লাসে দিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে আমরা যেটা করাবো সেটা হলো যে ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ নাম্বার সিস্টেমের আর একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হলো যে বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল কি এইটা এবং কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সমীকরণ ক্লাস। তো দেখো, ডিভিজিবিলিটি রুল অ্যাকচুয়ালি আমাদের বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি ডিভিজিবিলিটি রুল বলতে বোঝায় যে সহজে কোনো একটা নিয়মের দ্বারা কিভাবে আমরা কোনো সংখ্যাকে সম্পূর্ণ বিভাজ্য না করে, অর্থাৎ সম্পূর্ণ ভাগ না করে ইজিলি বলে দিতে পারি যে এই সংখ্যাটা বিভাজ্য, কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। যেমন ধরো, তোমাদেরকে যদি জেনারেলি বলা হয় যে ধরো তোমাকে বলা হলো যে এই যে 55 সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য, বা তোমাদেরকে বলা হলো 5002 3 6 8, এই সংখ্যাটা তোমাদেরকে দিয়ে বলা হলো যে সংখ্যাটা আমাদের 2 দ্বারা বিভাজ্য কিনা। তো আমাদের এত বড় সংখ্যাটা আমাদের 2 দ্বারা বিভাজ্য কিনা বা ধরো 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ না করে ইজিলি কিভাবে বলতে পারি? যদি বলা হয় কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, আমরা কি দেখব? শেষ সংখ্যাটা আমাদের জোড় সংখ্যা কিনা। যদি শেষ সংখ্যাটা আমাদের জোড় সংখ্যা বা যাকে বলতে হয় যে শেষ সংখ্যাটা যদি আমাদের 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। যদি 4-এর ক্ষেত্রে বলি, তাহলে শেষ দুটো সংখ্যা যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা, সেটা যত বড় সংখ্যাই হোক না কেন, সেটা আমাদের কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোকে আমরা কি বলি? যে বিভাজ্যতার নিয়ম বলি। অর্থাৎ পুরো সংখ্যাটাকে ভাগ না করে ইজিলি কিভাবে আমরা করতে পারি। তো চলো এক এক করে আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা সংখ্যা যেটা বলি, দেখো এক সংখ্যাটা কি? এটা হলো এর কোনো কি এক সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা কি করতে পারি? বিভাজ্য করতে পারি, তাই তো? সেজন্য একটা কি, এককে যদি আমরা বলি, এককে আমরা বলতে পারি একটা ইউনিভার্সাল ফ্যাক্টর বলতে পারি। কারণ কি, এই এক দ্বারা যে কোনো সংখ্যা কি বিভাজ্য হয়, সেজন্য এটাকে ইউনিভার্সাল ফ্যাক্টর বলে থাকি আমরা। এরপর আমরা পরপর সংখ্যার দিকে এক এক করে এগিয়ে যাব। তো ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হলো কি, আমাদের কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। দেখো, 2 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা, এটা আমরা কি করে বুঝবো যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা? এইটা বোঝার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে কোনো একটা সংখ্যা, আমি কিন্তু সম্পূর্ণ লিখছি না, জাস্ট বলছি তোমাদেরকে, তোমরা এগুলো লিখে নেবে, যে কোনো একটা সংখ্যা যেটা রয়েছে সেই সংখ্যাটা যদি শেষ সংখ্যাটা শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা আমাদের কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন কি, অর্থাৎ কি, শেষ সংখ্যা যদি যদি আমরা ছোট করে লিখি, শেষ সংখ্যা, অর্থাৎ এক কথা বলতে গেলে যদি জোড় সংখ্যা হয়, কারণ কি জোড় সংখ্যা হলেই তো আমরা সেই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য করতে পারি, তাই তো? শেষ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হলে, অর্থাৎ শেষ সংখ্যা বলতে শেষ অঙ্কটা, ঠিক আছে? কোনো সংখ্যার শেষ অঙ্ক যেটা রয়েছে, অঙ্ক বোঝো প্রত্যেকেই, ডিজিট যেটাকে বলা হয় ইংলিশে, শেষ ডিজিট বা অঙ্কটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বিভাজ্য হতে হবে, তাই তো? বিভাজ্য হলে পুরো সংখ্যাটা আমাদের কি হবে? বিভাজ্য হলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। কেমন? এর আগে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে নিয়েছি, আবার একটা নিয়ে বলছি। ধরো তোমাদেরকে বলা হলো 3638, এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য? আমরা বলবো হ্যাঁ। কারণ কি, এর শেষ সংখ্যা 8 যেটা রয়েছে, আমরা পুরো সংখ্যার দিকে আমাদের তাকানোর দরকার নেই, আমরা শুধুমাত্র শেষ সংখ্যার দিকে তাকিয়ে দেখলাম কি 8, 8 আমাদের কি জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা কি বলতে পারি? 2 দিয়ে ভাগ করলে কি হয়? 4 হয়ে যায়, অর্থাৎ 2 দ্বারা সম্পূর্ণ কমপ্লিটলি ডিভাইড হচ্ছে, ঠিক আছে, ডিভিজিবল কমপ্লিটলি। সেই জন্য সুতরাং এই পুরো সংখ্যা যেটা রয়েছে, পুরো সংখ্যাটাও আমাদের কি হবে? 2 দ্বারা আমাদের বিভাজ্য হবে। এরপর যদি কোনো সংখ্যাকে বলা হয় 4 দ্বারা, এবার 2 এর যে গুণিতক যেগুলো রয়েছে আমাদের,
সেগুলো প্রত্যেকটা, অর্থাৎ কি 2 দুগুণী ধরো 4, 4, তারপরে ধরো তোমাকে বলা হলো 8, তারপরে তোমাদেরকে বলা হলো 16, অর্থাৎ 2 এর যে পাওয়ার যতগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুর ক্ষেত্রে রুল কি 4 যখন বলবো 4, অ্যাকচুয়ালি 4কে আমরা কি লিখতে পারি বলো তো, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, এইভাবে লিখতে পারি 4কে। যেহেতু এটাকে 2 স্কোয়ার লিখতে পারি, সুতরাং আমরা কি করব 2 এর ক্ষেত্রে 2 কে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, তাই তো। সুতরাং কি দেখলাম, শেষ একটি সংখ্যা যদি আমাদের 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। সেরকম 4 এর ক্ষেত্রে আমরা কি দেখব, 4 এর ক্ষেত্রে দেখব যে শেষ যেই সংখ্যাটা আমাদের এখানে রয়েছে, শেষ সংখ্যাটা যেটা রয়েছে, ধরো এইটাই যদি আমরা দেখি, শেষ দুটো সংখ্যা, যে পাওয়ার কত আছে আমাদের 2, সুতরাং শেষ দুটো সংখ্যা এখানে কি করতে হবে আমাদের, শেষ দুটো সংখ্যা, ঠিক আছে, দুটো সংখ্যা আমরা কি দেখব, যে শেষ দুটো সংখ্যা আমাদের 2 দ্বারা বিভাজ্য কিনা। যদি শেষ দুটো সংখ্যা 2 দ্বারা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের পুরো সংখ্যাটা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন কি এই যে এই সংখ্যাটাই রয়েছে 3638, শেষ দুটো সংখ্যা কি আসছে 38, 38 কে কি আমরা 4 দিয়ে ভাগ করলে কমপ্লিটলি ডিভাইড হয়, ডিভাইড করতে পারি সম্পূর্ণ না, সম্পূর্ণ বিভাজ্য নয়। সুতরাং এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু সংখ্যাটা কি 2 দ্বারা আমাদের বিভাজ্য হচ্ছে। যেমন যদি তোমাকে বলা হয় যে কোনো একটা সংখ্যা তোমাদেরকে বলা হলো যে ধরো 7498216, বলা হলো কি এই সম্পূর্ণ সংখ্যা যেটা রয়েছে এই সংখ্যাটা কি আমাদের 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 এর রুল কি বলছে, 4 এর রুল বলছে 4 মানে কি 2 টু দি পাওয়ার 2। সুতরাং শেষ দুটো সংখ্যা পাওয়ার যেটা রয়েছে, অর্থাৎ পাওয়ার কি শেষ দুটো সংখ্যা, শেষ দুটো সংখ্যা আমাদের যেহেতু আমাদের কি হচ্ছে শেষ দুটো সংখ্যা বলতে এখানে আমরা কোনটা কোনটা পাচ্ছি, শেষ দুটো সংখ্যা বলতে 16 পাচ্ছি আমরা। এই 16টা কি আমাদের 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। সুতরাং পুরো সংখ্যাটা আমাদের কি হবে 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে। এরপর কি, এরপর রয়েছে আমাদের 8, 8 এর ক্ষেত্রে আমরা কি করব, যদি 8 বলা হয় সে 8 এর ক্ষেত্রে আমাদেরকে দেখতে যেটা হবে সেটা হলো যে 8 মানে আমরা কি লিখতে পারি, 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, অর্থাৎ পাওয়ার কত হয়েছে 3। সুতরাং কি সূত্র হবে আমাদের 8 এর ক্ষেত্রে, এই 2 এর পাওয়ারের ক্ষেত্রে এইভাবেই সূত্রগুলো মনে রাখবে। পাওয়ার কি রয়েছে 3, মানে শেষ তিনটে সংখ্যা কত দ্বারা বিভাজ্য হতে হবে, 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সংখ্যাটা আমাদের কি হবে, সংখ্যাটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যদি এই সেম এক্সাম্পলটাই আমরা নিয়ে থাকি, যে এক্সাম্পলটা এখানে নিলাম 7498216, এখানে শেষ তিনটে সংখ্যা যেহেতু পাওয়ার 3, অর্থাৎ 8 মানে কি 2 কিউব, পাওয়ার 3, সুতরাং শেষ তিনটে সংখ্যা কি রয়েছে এইটা যদি এই শেষ তিনটে সংখ্যা যদি আমাদের 8 দ্বারা বিভাজ্য হয়, পুরো সংখ্যাটা আমাদের কি হবে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 216 কি আমাদের 8 দ্বারা বিভাজ্য, তোমরা বলবে হ্যাঁ, কারণ কি 216 যদি আমরা কি বলি, 216 কে যদি ভাগ করি আমরা কি, 216 কে যদি 8 দিয়ে ভাগ করি কি করব, 8 দুগুণী 16, 5 এ 6 56, 7 8 56, তো 8 27 হলো আমাদের কি হয়ে যায় 216, এটা হয়ে যায়। সুতরাং পুরো সংখ্যা লাস্ট আমরা দেখছি কি শেষ তিনটে সংখ্যা 8 দ্বারা আমাদের বিভাজ্য, সুতরাং এই পুরো সংখ্যাটা আমাদের কি হবে 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে লাস্ট কি করব, 4 এর ক্ষেত্রে লিখলাম লাস্ট দুটো, 8 এর ক্ষেত্রে তিনটে, সেরকম 16 এর ক্ষেত্রে কি হবে, 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি দেখবো লাস্ট চারটে সংখ্যা আমাদের 16 দ্বারা বিভাজ্য কিনা। মনে রাখবে একটা, যে এই 2 এর পাওয়ার যা হচ্ছে ততগুলো সংখ্যা পাওয়ারটা, আর কোনটা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা দ্বারা, শেষ সেই কটা সংখ্যা যদি সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটার ক্ষেত্রে 4 এর ক্ষেত্রে পাওয়ার 2 ছিল, অর্থাৎ শেষ দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যা 4 দ্বারা, 8 মানে 2 কিউব, সুতরাং লাস্ট তিনটে সংখ্যা যদি হয় তাহলে এটা আমাদের কি হবে 8 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। 16 এর ক্ষেত্রে লাস্ট 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তো লাস্ট চারটে সংখ্যা আমাদের যদি 16 দ্বারা বিভাজ্য হয় পুরো 16 সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। সেম এইভাবে রুলে আমাদের 32 64 এইভাবে কন্টিনিউ কিন্তু আমাদের হতে থাকবে, ঠিক। তাহলে বুঝতে পেরেছো, তো চলো এইটা আমাদের কি দেখলাম আমরা 2 4 8 এই অবধি দেখলাম। এরপর আমরা যেগুলো দিকে যাব সেটা কি 2 এর পরে আমরা আসবো যেটা, তাহলে আমাদের কি কি হয়ে গেল, আমরা দেখো আজকে আমরা তোমাদেরকে 13 পর্যন্ত আমরা শিখবো, ঠিক আছে। তাহলে কি আমি উপরে লিখে নিচ্ছি যেগুলো আমাদের হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13 এতগুলো আমরা আজকে শেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ঠিক, এর মধ্যে আমরা কি কি শিখে গেলাম? এর মধ্যে আমরা শিখে গেলাম যেটা এক তো আমরা দেখলাম কি ইউনিভার্সাল ফ্যাক্টর, একে বাদ দিয়ে দাও। এরপর শিখলাম 2, 4, 8, এই তিনটে শিখেছি আমরা। এবার যেটা রয়েছে আমাদের কি রয়েছে? 3 রয়েছে। 3 আর 9 এর একই সূত্র। 3 আর 9 এর কি একই সূত্র, অর্থাৎ কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা কি করে করবে? 3 দ্বারা বিভাজ্য কিনা যদি দেখতে হয়, 3 এর সূত্র কি বলছে? যদি সংখ্যাগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। কি? যদি সংখ্যাগুলির যতগুলো অঙ্ক বা ডিজিট রয়েছে, ডিজিট লিখি, ঠিক আছে, অঙ্ক বা ডিজিট যেটাকে বলতে পারো, ডিজিট গুলোর সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল, ঠিক আছে, সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এইগুলো প্রত্যেককে কিন্তু লিখে রাখো, কারণ কি দেখো এরপর আমরা কি যখন অঙ্ক করাবো না, দেখো এইগুলো হলো বেসিক, এরপরে ইজি ট্রিক গুলো আমরা তোমাদেরকে বলবো যে কিভাবে আরো ইজিলি করতে পারো এইগুলোকে। দেখো 3 আমরা যেটা দেখলাম, 3 আর 9 এর আমাদের সেম রুল। 9 এরও কি, যদি সংখ্যাগুলির ডিজিট গুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। কেমন? 3 আর 9 এই দুজনের কিন্তু সেম সেম রুল, ঠিক আছে, সেম সূত্র, ঠিক আছে, সেম রুল বা সেম নিয়ম এদের দুজনের ক্ষেত্রে কাজ করে। এবার কি করে করব? আমাদের যেটা রয়েছে সংখ্যাগুলির সমষ্টি ডিজিট গুলোর, মানে কি, ধরো তোমাকে একটা সংখ্যা বলা হলো, যে এই সংখ্যাটা বলা হলো, দাঁড়াও, তোমাকে বলা হচ্ছে যে কোনো একটা সংখ্যা দেওয়া রয়েছে 3, 5, 9, 7, 8, 2, 1, 5, 6, 3 এটা দেওয়া রইলো। বলা হলো এই সংখ্যাটা 3 দ্বারা বা 9 দ্বারা কি বিভাজ্য? কি করব? আমাদের বেসিক যেটা বলে, কিন্তু আমরা ইজিলি অন্যভাবে করব। বেসিক যেটা বলছে এই সংখ্যাগুলোর সমষ্টি আমাদের কি হতে হবে? সংখ্যার যতগুলো অঙ্ক আছে, কতগুলো অঙ্ক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা অঙ্ক রয়েছে। এইগুলো সমষ্টি আমাদের 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা, সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, বা 9 দ্বারা বিভাজ্য হলেও সম্পূর্ণ সংখ্যাটা 9 দ্বারা আমাদের বিভাজ্য হবে। তাহলে যোগ করো, তাহলে 3 আর 5 8, 8 আর 9 17, আর 7 আমাদের কি হয়ে যায়? 24, 24 আর 8 32, 32, 34, 35 আর 5 40, 40 আর 6 46 আর 3 39, 46 আর 3 49, 49। তাহলে এই 49 সংখ্যাটা আরেকবার যোগ করি, 5 আর 3 8 9 17, 17 আর 7 কত হয়ে যায় আমাদের? 24 আর 8 32, 32 আর 2 34 আর 1 35, 5 40, 40 আর 9 49। তাহলে এই টোটাল সমষ্টি কত হলো? আমাদের 49 হলো। এবারে এই 49 সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? না, 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা আমরা 49 কে ভাগ করতে পারি না। সুতরাং কি এই পুরো সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখো 9 দ্বারা বিভাজ্য না, অবশ্যই না। 9 দিয়ে দেখো 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হচ্ছে না, তার মানে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে না, এটা আমরা এমনি বলে দিতে পারি। তবুও আমাদের 9 এর রুল আমরা দেখি, 9 দ্বারা বিভাজ্য মানে কি? সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি কত হলো? 49। 49 কে কি 9 দিয়ে ভাগ করতে পারি না, সুতরাং এই সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক, এখন যদি আমাদেরকে ধরো এই সম্পূর্ণ সংখ্যা শেষে আমাদের দেওয়া রইলো আর একটা 2 দিয়ে দেওয়া হলো, তাহলে কি হয়ে যাবে? 49 প্লাস 2 51 হয়ে যাবে। 51 আমাদের 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, সুতরাং সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমাদের সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করব। তাহলে আমাদের কি কি হলো আমরা দেখতে পেলাম? 1 2 তো 1 তো বাদ দাও, 2 3 হলো, 9 হয়ে গেল। এখন বাকি কি রয়েছে? বাকি রয়েছে আমাদের 5 6 7 10 11 12 13, এইগুলো আমাদের বাকি রয়েছে। তাহলে এইগুলোকে আমরা কি করব? এইগুলোর ক্ষেত্রে আমাদের এক এক করে আমরা এগিয়ে যাই। যে 5 এর ক্ষেত্রে আমাদের কি, দেখো 2 এর ক্ষেত্রে আমরা যেমন শিখেছিলাম, 5 এর ক্ষেত্রেও সেম সেই রকম আমাদের একটা রুল আছে। কি সেটা হলো কি, 5 এর রুলটা প্রথমে শিখে নিই আমরা, তারপরে আমরা পরপর বলছি। কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা, কি করে 5 দ্বারা বিভাজ্য কিনা কি করে আমরা মনে রাখি? যদি কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যার
যদি কোনো একটা সংখ্যার শেষ সংখ্যাটা আমাদের শেষ সংখ্যা মনে রাখবে, শেষ সংখ্যা যদি 5 অথবা 0 হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমাদের কি হবে? সম্পূর্ণ সংখ্যাটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। কি হবে? যদি শেষ সংখ্যাটা আমাদের 5 অথবা 0 হয়। মানে কি, যেমন ধরো তোমাকে বলা হলো 3 5 9 7 2 5, এই সংখ্যাটা শেষ সংখ্যাটা কত আছে? 5। সুতরাং কি, শেষ সংখ্যা যেহেতু 5 আছে মানে সম্পূর্ণ সংখ্যাটা আমাদের 5 দ্বারা বিভাজ্য। যদি এইরকম আর একটা বলা হয় 3 7 9 7 5 0, এই সংখ্যাটা কি, ধরো লিখলাম 1 0, এই সংখ্যাটা কি আমাদের 5 দ্বারা বিভাজ্য? অবশ্যই, কারণ কি শেষ সংখ্যাটা আমাদের 1 0 রয়েছে, সুতরাং এই দুটো সংখ্যাই আমাদের 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, যদি এই সেম সংখ্যা এরকমই একটা থাকতো 3 7 9 2 1 5 3 2, এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য? না, কারণ কি শেষ সংখ্যাটা আমাদের কি 2 রয়েছে। 2 কি শেষ সংখ্যা 5 বা 0 কোনোটাই নয়, সুতরাং এই সংখ্যাটা আমাদের কি হবে? 5 দ্বারা বিভাজ্য নয়। এবার 5 এর ক্ষেত্রে আমরা আরেকটা কি বললাম? 2 এর সেম রুল। 2 এর ক্ষেত্রে আমরা কি দিলাম? 2 4 8 16, এগুলো অর্থাৎ পাওয়ার দেখে দেখে আমরা দেখেছিলাম 2, যেরকম সেরকম 5 এর ক্ষেত্রে 5 25 125, যদি এইগুলো আমরা দেখি 25 মানে কি? 25 মানে আমরা লিখতে পারি 5 স্কয়ার। 125 মানে কি লিখতে পারি? 5 কিউব। সুতরাং কি এর পাওয়ার কত রয়েছে? 2। পাওয়ার কত রয়েছে? 2। সুতরাং যদি বলা হয় 5 এর ক্ষেত্রে তো আমরা দেখেছি শেষ সংখ্যা 5 অথবা 0 হতে হবে। 25 এর ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয় সেই ক্ষেত্রে আমরা কি দেখব? 25 এর ক্ষেত্রে আমরা বলবো যে শেষ সংখ্যা যদি ডবল জিরো হয়, কি হয়? ডবল জিরো হয়, অথবা আমাদের যখনই আমরা 25 এর ক্ষেত্রে দেখছি তখনই আমরা কি করব? লাস্ট দুটো ডিজিট যেটা রয়েছে সেটা হয় ডবল জিরো হতে হবে, অথবা লাস্ট দুটো ডিজিট আমাদের 25 দ্বারা বিভাজ্য হতে হবে। কি হতে হবে? ওইটাই যেমন দেখেছিলাম 4, লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা কি করব? লাস্ট দুটো ডিজিট যেটা রয়েছে সেটা হয় ডবল জিরো হতে হবে, অথবা আমাদের কি 25 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? আমাদের 25 দ্বারা বিভাজ্য হবে। এবার 125 এর কি করব? 125 মানে কি দেখছি আমরা? 5 কিউব। 5 কিউবই যখন আমরা দেখছি তখন আমরা কি করব? লাস্ট তিনটে ডিজিট যেটা রয়েছে, লাস্ট কটা? তিনটে ডিজিট যেটা রয়েছে, সেই তিনটে ডিজিট যদি আমাদের 25 দ্বারা 125 দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমরা কি বলবো? পুরো সংখ্যাটা 125 দ্বারা আমাদের ভাগ হবে। ঠিক আছে? কি বললাম? লাস্ট তিনটে সংখ্যা, অর্থাৎ বা এরকম দেখতে পারি লাস্ট তিনটে জিরো যদি থাকে, অথবা এটা হলো শর্টকাটে বি করার জন্য, বা লাস্ট তিনটে ডিজিট যেটা রয়েছে শেষ তিনটে সংখ্যা, শেষ তিনটে সংখ্যা মিলে যদি আমরা যদি দেখি সেটা 125 দ্বারা বিভাজ্য, মানে পুরো সংখ্যাটা আমাদের 125 দ্বারা বিভাজ্য হয়ে গেল। ঠিক, তাহলে চলো আমরা এখানে চলে যাই। তাহলে কি কি শিখলাম? এর সঙ্গে সঙ্গে আমরা আরো একটা যেটা শিখে নিলাম, একটা হলো 25 আর একটা হলো 125, আর ওইদিকে একটা 16 শিখেছিলাম এর আগের বার, তাই তো? হয়ে গেল। এরপরে আমরা যেটা যাব, কোন সংখ্যা তাহলে আমাদের কি হয়ে গেল? 5 হয়ে গেল, 5 হয়ে গেল এদিকে। এবার দেখো দুটো জিনিস আমরা আরো যেটা জেনে রাখি সেটা হলো 6 এবং আমাদের যেটা রয়েছে 6 আর 10। কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে করবে? দেখো 6 কে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি? 6 মানে হলো 2 গুণ 3, অর্থাৎ 6 আমাদের কি দ্বারা তৈরি হচ্ছে? একটা 2 দ্বারা আর একটা হলো 3 দ্বারা তৈরি হচ্ছে। এই দুটোর গুণফল দ্বারা আমাদের 6 তৈরি হচ্ছে। যেহেতু এই দুটোর গুণফল দিয়ে আমাদের 6 তৈরি হচ্ছে, সুতরাং কোন সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হতে হয় তাকে দুটো নিয়ম মানতে হবে। কি দুটো নিয়ম মানতে হবে? এক হলো 2 এর নিয়ম মানতে হবে, আর এক হলো 3 এর নিয়ম মানতে হবে। এই দুটো নিয়মই তাকে কিন্তু ফলো করতে হবে, তারপরেই সংখ্যাটা আমরা বলতে পারি 6 দ্বারা বিভাজ্য হবে। তো 2 এর নিয়ম কি ছিল? 2 এর নিয়মটা ছিল আমাদের শেষ সংখ্যাটা আমাদের কি হতে হবে? জোড় সংখ্যা বা 2 দ্বারা বিভাজ্য কোনো একটা, মানে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 এর ক্ষেত্রে আমরা কি দেখেছি? 3 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরো সংখ্যাগুলোর যোগফল আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 এর ক্ষেত্রে কি বলবো? 6 এর ক্ষেত্রে আমরা বলবো যদি সম্পূর্ণ সংখ্যার যোগফল যেটা রয়েছে সেটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হয়, এটা বলতে পারো ডাইরেক্টলি। বা যদি বলো যে সম্পূর্ণ সংখ্যাগুলোর যোগফল যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় এবং শেষ সংখ্যাটা জোড় সংখ্যা হয়, তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে? 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো?
যেমন যদি তোমাকে আমি একটা এক্সাম্পল দিই যে 329416 এই সংখ্যাটা আমাদেরকে বলা হলো, এই সংখ্যাটা কি আমাদের 6 দ্বারা বিভাজ্য? তাহলে রুল আমাদের কি বলছে, এর যোগফল যেটা রয়েছে সেই যোগফলটা আমরা কি করব, যোগফল যেটা রয়েছে সেই যোগফলটা আমাদের এখানে দুটো রুল আমাদেরকে ফলো করতে হবে। সেই দুটো রুলের মধ্যে আমাদের কি হতে হবে, সেটা হলো কি, নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হতে হবে। শেষ সংখ্যাটা কি 2 আর 3 দুজনের রুলকে ফলো করতে হবে। তো এক হলো কি শেষ সংখ্যা 2, শেষ সংখ্যা 2 না থেকে ধরো 4ও থাকতে পারতো, ধরো 4, এই জায়গাটা 4, ধরো 4, এবারে 4 এই শেষ সংখ্যা জোড় সংখ্যা, সুতরাং কি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 6 এর ফার্স্ট রুল আমাদের চলে গেল, সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এরপর কি করব, এর যোগফলটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে যোগফলটা আমাদের কি, 3 আর 2 5, 5 আর 9 14, 14 আর 4 18, আর 19, 19 আর 10 হলো 29। এই সংখ্যাটা কি, ওই 29 সংখ্যাটা কি আমাদের 4 দ্বারা মানে সরি 3 দ্বারা বিভাজ্য? না, বিভাজ্য নয়। সুতরাং পুরো সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 5 9 14, 14 আর 10 24, 24 আর 5 29, তাই তো? তার মানে পুরো সংখ্যাটা কিন্তু আমাদের বিভাজ্য নয়। তাহলে বুঝতে পেরেছো? আশা করি তোমরা কিন্তু এইগুলো বুঝতে পেরেছো যে পুরো সংখ্যা। সেরকম আর একটা তোমাকে বলা হলো, ধরো 216, 216, 216 এটা বলে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কি আমাদের 6 দ্বারা বিভাজ্য? তুমি বলবে কি, আমাদের শেষ সংখ্যা 6 রয়েছে, মানে 2 এর রুল ফলো করে গেছে, 3 দুগুণী 6। তাহলে এবার 3 কি দেখবো, 6 7 9, 9 আর 9 আমাদের কি 18, 18কে 3 দ্বারা বিভাজ্য করতে পারি। সুতরাং এই পুরো সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে, 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ফ্রেন্ডস এগুলো বুঝতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে 6 হয়ে গেল। এবার রয়েছে আমাদের কি 10। 10 এর ক্ষেত্রে কি করব, 10কে আবার কি বলতে পারি আমরা, যেমন 6কে আমরা কি বললাম 2 গুণ 3, 10কে যদি আমরা বলি 10কে আমরা লিখতে পারি কি 2 গুণ 5, এটা লিখতে পারি। অর্থাৎ একে কি ফলো করতে হবে, এক হলো কি, এক হলো একে হলো 2 এর রুল ফলো করতে হবে, এক হলো 5 এর রুল ফলো করতে হবে। কিন্তু 10 ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এই দুটো রুল এতটা মনে রাখার দরকার নেই। যদি আমাদের শেষ সংখ্যা 0 থাকে তাহলে পুরো সংখ্যাটা আমাদের কি হবে, 10 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কি হবে, পুরো সংখ্যাটা আমাদের 10 দ্বারা বিভাজ্য হয়ে যাবে যদি শেষ সংখ্যাটা আমাদের 0 থাকে। ঠিক, একটা 0 থাক, দুটো সংখ্যা 0 থাক, লাস্ট দুটো এক 0 শেষ সংখ্যা থাকলেই পুরো সংখ্যাটা আমাদের কি হবে, 10 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে 10ও আমাদের হয়ে গেল। এবার যেটা রয়েছে 12, 12র ক্ষেত্রে আমাদের কি করব, 12র ক্ষেত্রে সেই 6 এর যেমন রুল, 12রও তেমনই রুল, একই রুল। ঠিক, 12 রুলটা আমাদের কি রয়েছে, 12 মানে আমরা কি লিখতে পারি, 12 লিখতে পারি 4 গুণ, আমাদের কি রয়েছে 4 গুণ 3। তার মানে তাকে 3 এর রুল ফলো করতে হবে, অর্থাৎ যোগফল আমাদের কি 3 দ্বারা বিভাজ্য হতে হবে, এবং শেষ দুটো সংখ্যা আমাদের 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাই তো, হয়ে গেল পুরো। যদি তোমাকে বলা হয় 3 2 5 9 4 1 6, তুমি কি করবে, যে 3 দিয়ে, এক হলো 3 এর রুলকে ফলো করতে হবে, প্রথমে 4 এর রুল। 4 মানে কি, 4 মানে আমরা দেখেছি যে শেষ দুটো সংখ্যা আমাদের 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা কি রয়েছে, শেষ দুটো সংখ্যা 16, মানে 4 দ্বারা বিভাজ্য। এইবার আমরা 3 এর রুলটাকে ফলো করব, তাহলেই হয়ে যাবে। 3 এর রুল ফলো মানে কি, 3 আর 2 5, 5 5 10 আর 9 19 আর 4 আমাদের কত, 23, 23 আর 1 24 আর 6 30 হয়ে গেল। 30 কে আমরা কি করতে পারি, 30 যে সংখ্যাটা রয়েছে 3 দ্বারা বিভাজ্য অবশ্যই, মানে পুরো সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। 5 5 10, 10 10 20, 10 30, হ্যাঁ, মানে পুরো সংখ্যাটা আমাদের কি হয়ে গেল, আমাদের হলো পুরো সংখ্যাটা আমাদের 12 দ্বারা বিভাজ্য হয়ে গেল। কারণ কি, এই 4 এর রুলও ফলো করলো, শেষ দুটো সংখ্যা আমরা দেখছি যে 16 রয়েছে, এটা 4 দ্বারা বিভাজ্য, মানে পুরো সংখ্যাটা 4। এবারে 4 গুণ 3 রয়েছে, 3 এর এবার ফলো দেখলাম যে এগুলো যোগফল 30 আসছে, মানে 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। যেহেতু 3 এর রুল এবং 4 এর রুল দুটোই ফলো করেছে, মানে 3 4 12, এ 12 রুলকেও ফলো করবে। সুতরাং সংখ্যাটা যেহেতু 4 এবং 3 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা 3 4 12 দ্বারাও বিভাজ্য। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক, তাহলে 12 হয়ে গেল। এবার যেটা রয়েছে 7 11 13, এইটা একটা ইম্পর্টেন্ট একটা রয়েছে। কি, কেন, কারণ কি আমাদের এক্সামে এইখান থেকে কিন্তু আসে। নেক্সট দিন আমি যখন প্রশ্ন করাবো না তোমাদের, তখন এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করব। সেই সময় তোমাদের এরকম আর মানে এই ধরনের প্রশ্নে কোনো প্রবলেম হবে না। যদি কোনো সংখ্যাকে নর্মাল রুল যেটা বলছে 7 11 আর 13, এই তিনটে রয়েছে, তিনটের জেনারেল একটা ফর্মুলা আছে, মানে ওইটাকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। সেটা কি রয়েছে, 7 11 13,
সেটা হলো যে কোনো একটা সংখ্যা ধরো তোমাদেরকে দেওয়া রয়েছে, তাহলে তোমরা কি করবে, এটাকে দুটো তোমরা ডান সাইড থেকে দুটো পেয়ার তৈরি করবে। ঠিক আছে, কিরকম পেয়ার তৈরি করবে আমি এখানে লিখছি তোমাদেরকে। ধরো তোমাদেরকে যে কোনো একটা আহ, কি বলবো মানে ধরো দুটো তোমাদেরকে পেয়ার দেওয়া রয়েছে, ধরো তোমাদের এখানে রয়েছে 0 0 5, ধরো 5 9 2 2 এটা ধরো একটা সংখ্যা তোমাদের দেওয়া রয়েছে। তোমরা কি করবে, রাইট সাইড থেকে প্রথমে এরকম দুটো পেয়ার বানাও। যদি এই পাশে তোমাদেরকে শুধু ধরো তোমাদেরকে দেওয়া রয়েছে 5 9 2 2, আমাকে তিনটে তিনটে করে পেয়ার বানাতে হবে, মানে তিনটে তিনটের এক একটা আমাদের তৈরি করতে হবে। তাহলে এই পাশে আর একটা তিনটের জন্য দুটো শূন্য বসিয়ে নিয়েছি, জাস্ট দুটো পেয়ার। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি থাকবে, এইটা থেকে এইটাকে বিয়োগ করা, মানে বড় থেকে ছোটটাকে বিয়োগ করো। 922 থেকে যদি আমরা এই পেয়ার অর্থাৎ 5কে বাদ দিই, তাহলে আমাদের কত পড়ে থাকে, 917 পড়ে থাকে। ঠিক, এবারে এই 917 সংখ্যাটা আমাদের দেখতে হবে 7 দ্বারা, 11 দ্বারা, 13 দ্বারা, কোনটা দ্বারা বিভাজ্য। যেটা দ্বারা বিভাজ্য সংখ্যাটা সেইটা, পুরো সংখ্যাটাও সেই দ্বারা বিভাজ্য। 917কে আমরা যদি 7 দিয়ে করি, 7 13 91, 7 1 7, সুতরাং এটা আমাদের 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। এবারে 11 দ্বারা কি এটা বিভাজ্য, আমাদের 8 11 88, আর এদিকে 3 7 37, 11 দ্বারা আমাদের এই সংখ্যাটা বিভাজ্য নয়। 13 দ্বারা 7 13 91, 7 তাও যাচ্ছে না, তার মানে 13 দ্বারাও আমাদের এই সংখ্যাটা বিভাজ্য নয়। এটা হলো জেনারেল ফর্মুলা, যে কোনো একটা সংখ্যা কি কত দ্বারা বিভাজ্য যদি তোমাকে বের করতে দেয়, 7 11 13 ক্ষেত্রে এইভাবে পেয়ার তৈরি করে আমরা কিন্তু এটাকে করে থাকি। ঠিক আছে, যেমন ধরো আর একটা তোমাদেরকে এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো লেখা রয়েছে 2 3 5 9 7 2, এই সংখ্যাটা তোমাকে দেওয়া রইলো, বলা হলো এই সংখ্যাটা কি আমাদের 7 11 13 এই দ্বারা কি বিভাজ্য। তোমার কাজ থাকবে প্রথমে এই পাশে আর এই পাশে দুটো এইভাবে পেয়ার তৈরি করো। পেয়ার যখন তৈরি করছো তখন তুমি এদিকে দেখো 972 থেকে যদি 235কে তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত পড়ে থাকে, এইদিকে থাকে 7, 4 আছে 3, আর 2 আছে 7, 737। এই সংখ্যাটা কি তোমার 5 7 4 3, হ্যাঁ 737, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তুমি বলবে না, 7 1 7 আর 37কে 7 দ্বারা যায় না, সুতরাং পুরো সংখ্যাটা আমাদের 7 দ্বারা বিভাজ্য নয়। এরপর 11 রয়েছে, 11 যদি তুমি দেখো 6 11 66, 6 11 66, এইদিকে 7 7 77, তাই তো, সুতরাং 11 দ্বারা আমাদের সংখ্যাটা কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে। তাই তাই তো, দেখো পুরো সংখ্যাটা আমরা যদি দেখি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, যে 7 10 11, হ্যাঁ 14 3 11, 11 দ্বারা আমাদের সংখ্যাটা বিভাজ্য হচ্ছে। এবার 13 দিয়ে যদি দেখি, 5 13 65, 5 13 65 দেখলে আমাদের এখানে থাকছে কত, 8 7 87, তাহলে 13 দ্বারা আমাদের বিভাজ্য যাচ্ছে না, 13 দ্বারাও আমাদের সংখ্যাটা কিন্তু বিভাজ্য নয়। কারণ কি, এটা 13 দ্বারা আমরা ভাগ করি, 5 13 65, 8 7 87 থাকছে, 87কে তো আমরা 13 দ্বারা বিভাজ্য করতে পারছি না, সুতরাং সংখ্যাটা আমাদের 13 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পেরেছো, এইটা হলো রুল, এইটা হলো আমাদের জেনারেল একটা ফর্মুলা। এবার যেটা রয়েছে 11, এই বিশেষ করে 13-র ক্ষেত্রেও আমাদের সেম রুল, কিন্তু 13 দিয়ে যেটা বিভাজ্য হয়ে যাবে সেটা 13 দ্বারা বিভাজ্য। ঠিক, এইভাবে পেয়ার তৈরি করে করে। এইবার একটা কথা আসছে যে এইটা তো আমরা দেখলাম, কিন্তু 11-র ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ফর্মুলা আছে। 11-র ক্ষেত্রে আমরা স্পেশাল একটা জিনিস জেনারেলি আমরা জানি, সেটা 11 এর নিয়ম। ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম। 11 নিয়ম কি, অনেক ধরনের নিয়ম আছে, আমরা তোমাদেরকে একটা বেসিক নিয়ম বলছি, এরপর এর সঙ্গে সঙ্গে আর একটা নিয়ম যেটা বলবো সেটা একদম ইজি হয়ে যাবে। এইটা নিয়ম কি বলছে, এই 11 নিয়ম বলছে যে যদি কোনো সংখ্যার, ধরো যে কোনো একটা সংখ্যা রয়েছে, তার অড পজিশনে যেই সংখ্যাগুলো রয়েছে এবং ইভেন পজিশনে যেই সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যক ঘরে যেই সংখ্যাগুলো রয়েছে এবং বিজোড় সংখ্যক ঘরে যেই সংখ্যাগুলো রয়েছে, তাদের যোগ করে বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে সেটা যদি 11 দ্বারা বিভাজ্য। এত বড় আমি লিখছি না, কেমন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এত বড় কথা আমি লিখছি না। ধরো তোমাকে বলা হলো 3 2 5 9 7 3 2 1, বলা হলো এই সংখ্যাটা কি তোমার 11 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি কি করে করবে, এই সংখ্যাটাকে যখনই তোমাকে বলেছে তুমি এর অড নাম্বার ঘর, মানে বুঝতে পেরেছো, মানে বিজোড় সংখ্যক ঘর, মানে 1 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, এগুলো বিজোড় সংখ্যক ঘর। জোড় সংখ্যক ঘর মানে কি, 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, এগুলো হলো জোড় সংখ্যক ঘর। এখন আমাদের কি বলতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে যে এই
যেই সংখ্যাগুলো রয়েছে, বিজোড় সংখ্যক ঘরে যেই সংখ্যাগুলো রয়েছে এবং জোড় সংখ্যক ঘরে যেই সংখ্যাগুলো রয়েছে তাদের সমষ্টির ডিফারেন্স। মানে প্রথমে আমি যদি বিজোড় সংখ্যক ঘরে দেখি তাহলে 3 আর 5 8, 8 আর 7 15, 15 আর 2 আমাদের কত হয়ে যাচ্ছে 17, তাহলে 17 মাইনাস, এখন জোড় সংখ্যক ঘরে কি রয়েছে 2 আর 9 11, 11 আর 3 আমাদের কত হয়ে যায় 14, 14 আর 1 15, 15, এদের ডিফারেন্স কত হলো, ডিফারেন্স হলো 2। এই সংখ্যাটা কি আমাদের 11 দ্বারা বিভাজ্য? বলবেন না। তাহলে যদি ডিফারেন্সটা আমাদের 0 অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই ক্ষেত্রে কি দিলাম 5 3 8 7 15 আর 2 17 মাইনাস 2 আর 9 11, 11 আর 3 14 আর 1 15, বিয়োগ করলে 2 আসছে। 2 আমাদের কি 11 দ্বারা বিভাজ্য? না, আমাদের 11 দ্বারা বিভাজ্য নয়, বা এটা শূন্যও নয়। অর্থাৎ রুল বলছে হয় এই বিয়োগফল যেটা আসছে সেই বিয়োগফলটা হয় 0 হবে, অর্থাৎ 11 অথবা 11-র যে কোনো একটা সংখ্যার 11-র যে বিভাজ্য এমন কোনো একটা সংখ্যা হবে, অর্থাৎ 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, ডিফারেন্সটা এরকম হতে হবে, ঠিক? তাহলেই সংখ্যাটা আমাদের কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। এবার যেই সংখ্যাটা রয়েছে আমরা এই যেই সেম সংখ্যাটা রয়েছে এটা 11 দ্বারা বিভাজ্য কিনা এর জন্য আরো একটা ফর্মুলা আমরা তোমাদেরকে আজকে বলছি। ফর্মুলা নয়, এটা হলো ইজি ট্রিক, কিভাবে মনে রাখবে। সেম এই অঙ্কটাকে আমি দেখি কি রয়েছে 3 2 5 9 7 3 2 1। তোমার কাজ কি থাকবে, তোমাকে যখনই এইটা বের করতে বলা হবে তখন তোমার কাজ থাকবে পেয়ার তৈরি করা। পেয়ারটা কিভাবে তৈরি করবে, এই যে ডান সাইড থেকে এরকম দুটো দুটো করে পেয়ার তৈরি করো, দুটো দুটো করে পেয়ার তৈরি করো। এইবার কাজ কি করো, দেখো 11 দ্বারা বিভাজ্য করো, তাহলে 11 দুগুণী কত 22, কিন্তু আছে কত 21, মানে কি আমি যদি বিয়োগ করি এটা কত হবে -1 আমার পড়ে থাকবে, তাই তো? 21 থেকে 22 কে বিয়োগ করলে থাকে কত -1, তাই তো? বেশি সংখ্যাকে বিয়োগ করছি। 73 7 11 77, তাহলে মাইনাস করলে কত হয়ে যায় -4। 77 থেকে 73 কে যদি আমরা 73 থেকে 77 কে বিয়োগ করি তাহলে -4 হয়ে যায়, তাই তো? যদি আমি এটাকে 7 11 77 করি, আছে 73, মানে কি আরো আমাকে 4 দিতে হবে, সেজন্য -4। 59-এর ক্ষেত্রে 5 11 55, এটা পড়ে থাকে কত 55 থেকে যদি আমি 59 থেকে বিয়োগ করি 55 কে তাহলে +4 পড়ে থাকে। এটা 11, এটা যদি আমি করি 11 দুগুণী আমাদের কত হয়ে যাচ্ছে 11 দুগুণী 22, তাহলে থাকছে কত পড়ে আমার 10 থাকছে। তাহলে আমি কি দেখলাম 10 আর 4 14, 14 থেকে আমি যদি 5 কে বিয়োগ করি তাহলে -5 রয়েছে, তাহলে 14 থেকে -5 করলে আমাদের থাকছে কত, সংখ্যাটা পড়ে আমাদের 9। তাহলে যখন এই সংখ্যাটা 9 পড়ে থাকছে তাহলে কি সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য? না, এখানে যেটা পড়ে থাকবে সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় অথবা 0 হয়, দেখো 0 হলে তো যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, যদি হয় তাহলেই সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে, সংখ্যাটা আমাদের এই যে যেটা রয়েছে সেটা হয়ে যাবে আমাদের 11 দ্বারা বিভাজ্য। কিন্তু পড়ে রয়েছে কত আমাদের 9, 9 তো আর 11 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পেরেছো? এটা যখন আমি তোমাদেরকে অঙ্কগুলো করাবো না কয়েকটা, তখন দেখবে ইজিলি আরো তোমরা এটা করতে পারবে। প্রত্যেকে এগুলো লিখে নাও, আর কারোর কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরপর যে 11-র একটা আমাদের ফর্মুলা 11 13 7-এর একটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, সেটা আমি তোমাদেরকে আজকে বলছি, কারণ ওই ধরনের অঙ্ক আমাদের কিন্তু এক্সামে আসে। সেটা কি, যদি কোনো সংখ্যা, কোনো একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটাকে যদি আমাদের সেম রিপিট হয়, মানে কি কোনো একটা সংখ্যা ধরো এইভাবে রয়েছে, ধরো কোনো একটা সংখ্যা এবি এবি, তোমাকে বলা হলো এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হতে পারে। যখনই কোনো সংখ্যা রিপিট হবে তখন মনে রাখবে সেই সংখ্যাটা, মানে ধরো কোনো একটা সংখ্যা রিপিট হচ্ছে, সেই সংখ্যাটা আমাদের 101 দ্বারা কিন্তু অবশ্যই বিভাজিত হয়। কি দ্বারা বিভাজ্য হয়? 101 দ্বারা। কেমন, ধরো তোমাকে বলা হলো 23 23, এই সংখ্যাটা কি আমাদের 100, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? তুমি কি বলবে? এটা 101 দ্বারা বিভাজ্য। কিভাবে? দেখো তুমি 101 দিয়ে এটাকে ভাগ করো, যদি তোমাকে নর্মালি বুঝতে হয় 101 দিয়ে ভাগ করো, 101 দিয়ে করলে দুবারে কত হয়ে যায় 202 হয়ে যায়, পড়ে থাকে কত 0 3 3, কবার যাবে 3 বার, 3 বারে 303। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এটা 23 বার গেল, তাই তো? অর্থাৎ কমপ্লিটলি ডিভিজিবল হয়ে গেল। সেইটা কি হয়ে যাবে, সেই ভাগফলটা অবশ্যই হয় যেই সংখ্যাটা রিপিট হচ্ছে সেই সংখ্যাটাই হয় ভাগফল। আর সংখ্যাটা আমাদের কত দ্বারা বিভাজ্য হয়? 101 দ্বারা বিভাজ্য হয়। কখন? যখন কোনো সংখ্যা কি হয়, পেয়ারে রিপিট হয়, মানে কি কোনো দুটো দুটো করে সংখ্যা যখন রিপিট হতে থাকে তখন সেই সংখ্যাটা আমাদের কি হয়, 101 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, যদি তিনটে সংখ্যা আমাদের হতে থাকে, ধরো তোমাকে বলা হলো এ বি সি এরকম, অর্থাৎ আমাকে বলা হলো ধরো
124 124 এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হয়ে যায়? এই যে সংখ্যাটা রয়েছে না, এই সংখ্যাটার আমাদের সবসময় মনে রেখে যাবে, যখন আমাদের এরকম তিনটে তিনটে করে সংখ্যা, অর্থাৎ 1 2 4 1 2 4 এরকম তিনটে তিনটে সংখ্যা করে রিপিট হবে, অর্থাৎ দুবার হবে, তখন সেম সংখ্যাটা আমাদের কত দ্বারা বিভাজ্য হয়? সেম সংখ্যাটা আমাদের 1001 দ্বারা বিভাজ্য হয়। আর 1001 মানে কত? 1001 যদি আমরা বলে থাকি, 1001 কে আমরা লিখতে পারি 7 গুণ 11 গুণ 13, অর্থাৎ এই যে সংখ্যা যদি তিনটে তিনটে করে রিপিট হতে থাকে, দুবার রিপিট হয়, তখন সেই সংখ্যাটা আমাদের 7 11 13 তিনটে সংখ্যা দ্বারাই বিভাজ্য, বা এই তিনটের গুণফল 1001 দ্বারা আমাদের বিভাজ্য হয়। তুমি চাইলে এইভাবে দেখে নিতে পারো, করে নিতে পারো, বা 11 রুল অ্যাপ্লাই করতে পারো, 13 রুল যেরকম আমরা বলেছিলাম সেইভাবে অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারো, তাই তো? তো फ्रेंड्स দেখো, আজকে আমরা এটা তোমাদেরকে যতটা ডিভিজিবিলিটি আমাদেরকে করানো যায় ততটা আমরা আজকে কিন্তু তোমাদেরকে এখানে করালাম। তো আমরা 13 পর্যন্ত সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে করিয়েছি, আর 13 পর্যন্তই তোমাদের এক্সামে আসবে। তো কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর সঙ্গে সঙ্গে এই যে চ্যাপ্টারগুলো আমরা তোমাদেরকে করাচ্ছি, এই চ্যাপ্টার থেকে কি ধরনের অঙ্ক আমাদের এক্সামে আসে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে আলোচনা করব। প্রত্যেকটা ভিডিও তোমরা সেজন্য সম্পূর্ণ বেসিক থেকে আমরা যেহেতু আলোচনা করছি, আর সম্পূর্ণ ভিডিওগুলো প্রত্যেকেই দেখো। এইভাবে বেসিক আলোচনা করব, সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে যখন কোয়েশ্চেন সলভ করানো শুরু করব সেই সময় কিন্তু এরপরে নেক্সট দিনই আমরা এই ডিভিজিবিলিটি থেকে কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামে আসে সেগুলো আমরা আলোচনা করব। ডিভিজিবিলিটি এটা কি? এটা হলো বেসিক রুল। বেসিক রুল শিখলে এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য অনেক কিছু শিখতে হয়, ঠিক আছে? সেগুলো আমরা এক এক করে তোমাদেরকে শেখাবো এক্সামে যে প্রশ্নগুলো তোমাদের এখন আসে, কারণ এখন কম্পিটিশন কিন্তু অনেক বেশি। তো फ्रेंड्स ভিডিওটাকে প্রত্যেকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের আগের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাও। তো থ্যাংক ইউ फ्रेंड्स, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।